গল্পের সন্ধানে আপনাকে স্বাগত। আজকে শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের রহস্য অ্যাডভেঞ্চার অমাবস্যা রাত, পর্ব চতুর্থ। আপনারা আগের পর্বে শুনেছেন চন্দ্রবাবুর ফাঁদ ভেস্তে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। হঠাৎ ডাকাতরা কুমারকে ধরে নিয়ে যায় এবং সে বুঝতে পারে ডাকাতরা তাকে বলি দেবে। হঠাৎ কুমার বুঝতে পারে সে বাঘের গর্তে পড়ে গেছে। পরে এক রহস্যময় অজ্ঞাত ব্যক্তির সাহায্যে গর্ত থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই ব্যক্তিকে দেখতে পায় না। কে এই অজ্ঞাত ব্যক্তি? তারপর অমাবস্যার রাতে সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পর কুমারের গায়ের ব্যথা মরতে গেল 1 সপ্তাহেরও বেশি। সেদিন সকালবেলায় থানার সামনের মাঠে পায়চারি করতে করতে কুমার নানান কথা ভাবছিল। নানান কথার মধ্যে তার সবচেয়ে বড় ভাবনা হচ্ছে বাঘের গর্তের ভেতর থেকে যে তাকে সেদিন উদ্ধার করলো, কে সেই ব্যক্তি? নিশ্চয়ই সে ডাকাতদের দলের কেউ নয়। গায়ের ভিতরেও কুমারের এমন কোনো বন্ধু নেই একমাত্র চন্দ্রবাবু ছাড়া, তার জন্য যার এতটা মাথা ব্যথা হবে। এই রহস্যময় ব্যক্তি তার প্রাণ রক্ষা করলো, অথচ তাকে দেখাই বা দিল না কেন? সে রাতের সব ব্যাপারের সঙ্গেই গভীর রহস্যের যোগ আছে। সে সচক্ষে বাঘ দেখল, বন্দুক ছুঁড়ল, অথচ জখম হলেন পটলবাবু। বাঘের পায়ের দাগ রয়েছে, অথচ পটলবাবু বললেন সেখানে বাঘ আসেনি। কুমার মনে মনে এমনই সব নাড়াচাড়া করছে, ঠিক এমন সময় দেখতে পেল পথ দিয়ে হনহন করে এগিয়ে চলেছে মোহনলাল। মোহনলালও তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, এই যে কুমারবাবু, নমস্কার। শুনলাম নাকি আপনি মস্ত বিপদে পড়েছিলেন? হ্যাঁ, কিন্তু হঠাৎ যেমন বিপদে পড়েছিলুম তেমনই হঠাৎ উদ্ধারও পেয়েছি, মোহনলাল বলল। আমি বরাবরই দেখে আসছি কুমারবাবু, বিপদের যারা তোয়াক্কা রাখে না, বিপদে যেন তাদের এড়িয়ে চলে। কুমার একটু হেসে বলল, আগে হ্যাঁ, অন্তত আমার জীবনে বরাবর তাই হয়েছে বটে। কিন্তু এত সকালে আপনি কোথায় যাচ্ছেন? মোহনলাল বলল, একবার পটলবাবুকে দেখতে যাচ্ছি। সেদিন আর একটু হলেই তো পটলবাবু আপনার হাতে পটল তুলছিলেন। আর একটু নিশ্চিত পরমায়ু ছিল বেচারির, এ যাত্রায় বেঁচে গেলেন কোনো ক্রমে। ভদ্রলোক কেমন আছেন সেই খোঁজ নিতেই চলেছি। কুমার লজ্জিতভাবে বলল, চলুন, আমিও আপনার সঙ্গী হব। আমার জন্য তার এই দুর্দশা আজ, তার খবর নেওয়া আমার কর্তব্য। মোহনলালের সঙ্গে খানিক দূর অগ্রসর হয়ে কুমার শুধল, আচ্ছা মোহনবাবু, সেদিন যে আমি সত্যি সত্যি বাঘকে বন্দুক ছুঁড়েছিলাম, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে কি? প্রবলভাবে মাথা নেড়ে মোহনলাল বলল, একটুও না, তার প্রমাণও দেখুন। বলেই সে পকেট থেকে কাগজের ছোট এক মোড়ক বার করল। মোড়কের ভেতরে রয়েছে একগোছা লোম, বাঘের লোম। কুমার বিস্মিতভাবে বললে, এ লোম আপনি কোথায় পেলেন? আপনার গুলি খেয়ে পটলবাবু যেখানে পড়ে ছটফট করছিলেন সেইখানে। লোমগুলোতে এখনো শুকনো রক্ত লেগে রয়েছে দেখছি। হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে আপনার গুলি বাঘের গায়েও লেগেছে। কুমার বলল, তা নাও হতে পারে, হয়তো পটলবাবুর আহত পায়ে রক্ত এই লোমগুলোতে লেগে আছে। না কুমারবাবু, এর মানুষের রক্ত নয়। কি করে জানলেন আপনি? মোহনলাল গম্ভীর স্বরে বলল, আমি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা? শুকনো রক্তের দাগে কি লেখা থাকে যে তা মানুষ না পশুর রক্ত? থাকে কুমারবাবু, থাকে। আপনি কি বর্ডেড রিয়াকশনের কথা শোনেননি?
পণ্ডিত সাহেব একরকম পদ্ধতি আবিষ্কার করেছেন, যার সাহায্যে শুকনো রক্তের দাগ পেলেই বলে দেওয়া যাবে তা মানুষ নাকি পশুর রক্ত। আর সে পদ্ধতি আপনি জানেন? আগে হ্যাঁ, সেই পদ্ধতিতেই তো পরীক্ষা করে বুঝলাম এ রক্ত মানুষের রক্ত নয়। কুমার বিস্ময় ও নিজের অজ্ঞতায় নির্বাক হয়ে রইল। তার চোখে মোহনলাল আজ নতুন রূপে ধরা দিল। সে বেশ বুঝল এ ব্যক্তি তো সাধারণ লোক নয়, নিশ্চয়ই এ অনেক ব্যাপারই জানে এবং বোঝে, এবং এ যে এখানে এসেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। খানিকক্ষণ পরে কুমার বলল, বাঘের ডাক শুনলাম, তাকে দেখলাম, গুলি করলাম, সে আহত হলো আর রক্তও পাওয়া গেল, কিন্তু তারপর কপুরের মতো সে বাঘ কোথায় উবে গেল? মোহনলাল চিন্তিত মুখে বলল, সেটাই তো হচ্ছে আসল প্রশ্ন। একটা মস্ত বাঘ তার আস্ত দেহ নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল কোথায়? আর তার সেই খোঁড়া ঠ্যাং নিয়ে পটলবাবুই বা চোখের নিমেষে হাওয়ায় মিলিয়ে গেলেন কেমন করে? হো হো করে হেসে উঠে মোহনলাল বলল, প্রাণের দায় অসম্ভব সম্ভব হয়। কচ্ছপও দৌড়ে হরিণকে হারিয়ে দিতে পারে, তবে পটলবাবু হয়তো ডাকাতদের ভয় পিটান দেননি। তবে আপনার ভয়ই তিনি বোধহয় একটিমাত্র ঠ্যাঙে ভর দিয়েই লম্বা দৌড় দিয়েছিলেন। আমার ভয়? হ্যাঁ, আপনার লক্ষ্যভেদ করবার শক্তির ওপরে হয়তো তার মোটেই বিশ্বাস ছিল না। একবার বাঘ মারতে গিয়ে আপনি তার পা খোঁড়া করে দিয়েছিলেন, তারপর আবার ডাকাত মারতে গিয়ে আপনি যে তারই প্রাণ পাখিকে খাঁছাড়া করতেন না সেটা তিনি ভাবতে পারেননি। কাজেই জব পলায়তি সব জীবতী, পটলবাবু বুদ্ধিমানের কাজই করেছিলেন। কুমার অপ্রতিভ হয়ে মাথা হেঁট করল। মোহনলাল তারপর যেন নিজের মনে মনেই বলল, কিন্তু এ কিরকম কথা? বাঘের গায়ে লাগলো গুলি, বাঘ হলো জখম, তবে পটলবাবুর পা কেমন করে খোঁড়া হলো? তাই তো, এ কথাটা তো কুমার এতক্ষণ ভেবে দেখেনি। এও বা কেমন করে সম্ভব হয়? এখানকার সমস্ত কাণ্ডই যেন আজগুবি। এ বিপুল রহস্যের সমুদ্রে যেন কিছুতেই থই পাবার জো নেই। তারা পটলবাবুর বাড়ির সামনে এসে হাজির হলো। পটলবাবুকে প্রথম দেখে কুমারের যেমন মনে হয়েছিল, শ্মশানে চিতার আগুনের ভেতর থেকে একটা মরা যেন দানয়ে পেয়ে জ্যান্ত পৃথিবীর পানে মিটমিট করে তাকিয়ে দেখছে, ঠিক তেমনি পটলবাবুর বাড়িখানাকে দেখেও কুমারের তাই মনে হলো। এ যেন এক কার বিজন সমাধি ভবন। চারিধারে ঝোপঝাপ, ঘন বাঁশঝাড়, পোড়া জমি, এক কোণে একটা পচা ডোবা, মাঝখানে একটা পানা ধরা পুকুর। এক সময় তার সব দিকে বাঁধানো ঘাট ছিল, কিন্তু তার একটাও এখন আর নেই। সেই পুকুরেরই পূর্ব দিকে পটলবাবুর জীর্ণ পুরনো ও প্রকাণ্ড বাড়িখানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যেন ভাবছে, এইবারে কবে সে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। এ বাড়িকে কেবল বাড়ি বললেই ঠিক বলা হবে না, একে অট্টালিকা বলাই উচিত, 7 মহলা অট্টালিকা। কিন্তু তার এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ চালিয়ে খালি দেখা যায় নোনা ধরা ক্ষয়ে যাওয়া বালি, খসে ইঁটগুলো যেন ছাল ওটা ঘায়ের মতো লাল হয়ে আছে। অজগর সাপের মতন শিকড় দিয়ে দেওয়ালকে জড়িয়ে বড় বড় সব গাছ হাওয়ায় ছোঁয়ার শিয়রে আর্তনাদ করে উঠছে। এক একটা গাছ এত বড় যে তার ডাল বেয়ে অনায়াসে 8-10 জন মানুষ উঠলেও তারা নুয়ে পড়বে না। কুমার সবিস্ময়ে বলল, এ তো বাড়ি নয়, এই যে শহর। পটলবাবুর পূর্বপুরুষরা নিশ্চয় খুব ধনী ছিলেন। মোহনলাল বলল, জানি না, তবে এইটুকু জানি যে এ বাড়ি পটলবাবুর পূর্বপুরুষের নয়। পটলবাবু এ গাঁয়ে এসে বাসা বেঁধেছেন মোটে 3 বছর হলো। এই
পোড়ো বাড়ি আর জমি তিনি জলের দরে কিনে নিয়েছেন। বাড়িখানাকে কিনে এর এমন অবস্থা করে রেখেছেন কেন? এত বড় বাড়ি মেরামত করতে গেলেও কত হাজার টাকা দরকার তা কি আপনি বুঝতে পারছেন না? বাড়িখানার একটা মহলাই পটলবাবুর পক্ষে যথেষ্ট। সেই অংশটুকু মেরামত করে নিয়ে পটলবাবু সেখানেই থাকেন। কিন্তু এত বড় বাড়ি আগে কার ছিল আপনি কি জানেন? সেও খোঁজও আমি নিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় জমিদারের পূর্বপুরুষ ডাকাত ছিলেন। প্রায় ৩০০ বছর আগে এমনই এক ডাকাত জমিদার এই বাড়িখানা তৈরি করিয়েছিলেন। এরকম সেকেলে বাড়ির ভেতরে অনেক রহস্য থাকে। আমরা খোঁজ নিলে আজও তার কিছু কিছু পরিচয় পেতে পারি। বাড়ির সদর দরজা এমন অবস্থা যে তার ভিতরে অনায়াসে হাতে ঢুকতে পারে। এতকাল পরেও দরজার লোহার কিল মারা পুরু পাল্লা দুখানা একটুও জীর্ণ হয়ে পড়েনি। মোহনলালের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে কুমার বলল, পটলবাবু কোন অংশে থাকেন আপনি জানেন তো? জানি, কিন্তু তার আগে বাড়ির অন্য অন্য মহলগুলো একবার বেরিয়ে এলে আপনার কি খুব কষ্ট হবে? কুমার পরম উৎসাহিত হয়ে বলল, কিছু না বলতে কি আমিও সেই কথাই ভাবছিলাম, কিন্তু পটলবাবুকে আগে তো সেটা একবার জানানো দরকার। কোনো দরকার নেই, পটলবাবুর মহল একেবারে আলাদা, তার দরজাও অন্যদিকে। এ মহলগুলোয় জনপ্রাণী বাস করে না, এগুলো এমনি খোলায় পড়ে থাকে। এর মধ্যে যে কেউ ঢুকতে পারে। কত শেয়াল কুকুর আর সাপ যে এর ভেতরে বাসা বেঁধে আছে কে তা বলতে পারে। একে একে তারা ৩-৪টে মহল পার হলো। বাড়ির ভেতরের অবস্থাও অথৈবচ। বড় বড় উঠান, দালান, চক মিলানো ঘর, কারুকাজ করা খিলান, কার্নিশ, থাম ও দরজা। কিন্তু বহুকালের অযত্নে আর কোথাও কোনো শ্রী নেই। ঘরে ঘরে বাদুড় দুলছে, চামচিকে উঠছে, কোলা ব্যাঙ লাফাচ্ছে। পথ দিয়ে চলতে গেলে জংলা গাছপালা হাঁটু পর্যন্ত ঢাকা দেয়। ঘুমন্ত সাপ জেগে উঠে রেগে ফোঁস করে ওঠে। তফাতে তফাতে পলাতক জানোয়ারদের দ্রুত পদশব্দ শোনা যায়। মাঝে মাঝে সব অলিগলি সুড়িপথ, তাদের ভেতরে কোষ্ঠী পাথরের মতো জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার। কুমারের বারবার মনে হতে লাগলো সেই সব অন্ধকারের মধ্যে থেকে থেকে যেন ভীষণ সব চোখের আগুন জ্বলে জ্বলে উঠছে। সেই হিংসুক ক্ষুধিত দৃষ্টিগুলো যেন মানুষের রক্তপান করবার জন্যই দিবারাত্র সেখানে জাগ্রত হয়ে আছে। আর সে কি স্তব্ধতা! সে স্তব্ধতাকে যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। হঠাৎ কুমার বলে উঠল, দেখুন মোহনবাবু, মাটির দিকে একবার চেয়ে দেখুন। মাটির পানে তাকিয়ে একটি লাফ মেরে মোহনলাল বলে উঠল, আমি কি চোখের মাথা খেয়েছি যে এটা দেখতে না পেয়ে বোকার মতো এগিয়ে চলেছি? ভাগ্যিস আপনি দেখতে পেলেন। বলেই সে আগ্রহ ভরে মাটির ওপরে হেঁট হয়ে পড়ল। মাটির ওপর দিয়ে বরাবর এগিয়ে চলেছে বাঘের বড় বড় থাবার চিহ্ন। সেই পায়ের দাগ ধরে অগ্রসর হয়ে মোহনলাল আর কুমার গিয়ে দাঁড়ালো একটা সুড়িপথের সামনে। সেখানে আবার নতুন ও পুরাতন অসংখ্য পায়ের দাগ। দেখলেই বেশ বোঝা যায় বাঘ মহাশয় সেখানে প্রায় বেড়াতে আসেন। মোহনলাল বলল, পটলবাবুর এই রাজপ্রাসাদে যে এত বেশি বাঘের আনাগোনা, গাঁয়ের কেউ তো সে খবর জানে না। চিড়িয়াখানার বাঘের ঘরে যেরকম দুর্গন্ধ হয়, সুড়িপথের গাঢ় অন্ধকারের ভেতর থেকে ঠিক সেই রকমই একটা বিশ্রী বোটকা গন্ধ বাইরে বেরিয়ে আসছে। মোহনলাল একবার সেই ভয়াবহ সুড়িপথের ভেতর দিকে দৃষ্টিপাত করলো, তারপর ফিরে কুমারের দিকে তাকিয়ে বলল, কুমারবাবু, এর ভেতরে ঢোকবার সাহস কি আপনার আছে? কুমার তাচ্ছিল্যের হাসি এসে বলল, পরীক্ষা করে দেখতে পারেন।
তাহলে আমার সঙ্গে আসুন বলেই মোহনলাল বিনা দ্বিধায় সেই অন্ধকারে অদৃশ্য বিপদ ও রহস্যপূর্ণ সূরিপথের ভেতরে প্রবেশ করলো এবং তার সঙ্গে সঙ্গে এগোলো কুমার। আজকের পর্ব এই পর্যন্তই। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।